আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের ভেতরে এগুলো দেওয়া থাকবে, এই পিডিএফগুলো। সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে। দেখো এখানে 1 নম্বর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু ফুরোয় না, জড়ায় না, মুড়োয় না, বিকোয় না। সঠিক উত্তর হবে মুড়োয় না। আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক, 7টি তারার তিমির। সঠিক উত্তর হবে রূপসী বাংলা। 3 নম্বরে নবনব সৃষ্টির রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? বাংলা, সংস্কৃত, হিন্দি না উর্দু? সঠিক উত্তর সংস্কৃত। রাধারানীর মা আপিল করেছেন হাইকোর্টে, প্রিভি কাউন্সিলে, লোয়ার কোর্টে, সুপ্রিম কোর্টে? তো রাধারানীর মা আপিল করেছেন প্রিভি কাউন্সিলে। এরপর পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে চেয়ারম্যান হলেন গ্রেনফেল। তারপর দেওয়া হচ্ছে কোভারুবিয়াস, রজার্স, আর কেউই নয়। সঠিক উত্তর হবে কোভারুবিয়াস। 6 নম্বর সংস্কৃতে উপসর্গের সংখ্যা কটি? 20টি, 18টি, 22টি, 16টি? উত্তর হবে 20টি। সূর্য কি শব্দ? তদ্ভবৎ, অর্ধ তৎসম, তৎসম, দেশি? সূর্য হচ্ছে তৎসম শব্দ। কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে? বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, ফরাসি উপসর্গ, ইংরেজি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 7টি, 1 × 7 = 7। বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? তো কেশবতী কন্যার মতো আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, মাটিকে ও হাওয়াকে ভালোবাসে কেন? সেখানেই মানুষ লালিত পালিত হয়েছে, তাই মাটিকে ও হাওয়াকে ভালোবাসে। প্রাবন্ধিক মুস্তফা আলীর মতে রাধা চরিত্রটি আর কাদের সঙ্গে একই রূপে প্রকাশিত? ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক এদের সঙ্গে? কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, এ কথা বলার কারণ কি? এ কথা বলার কারণ তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কে গো তুমি কাঁদো? বক্তা কি উত্তর পেয়েছিল? বক্তা উত্তর পেয়েছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই। 6 নম্বর যোগ রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থেই প্রসিদ্ধ সেগুলিকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ। অসমাপিকার প্রাধান্য কোন ক্রিয়ায় আছে? এটা হচ্ছে যৌগিক ক্রিয়ায় আছে। তারপর দেখো মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের উপসর্গের ও প্রত্যয়ের মিশ্রণে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন হেডমাস্টার। নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। 3 × 1 = 3। আসিয়াছে শান্ত অনগত, বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনগত নীল বলেছেন কেন? আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, দিন শেষে সেখানে সমস্ত কাজের বিশ্রাম ঘটে, তাই সন্ধ্যা শান্তভাবে দিনের বিরতির ঘোষণা নিয়ে আসে। পল্লী বাংলার সন্ধ্যায় সারি সারি গ্যাস লাইট জ্বলে ওঠে না, তাই এক চাকচিক্যহীন সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে নেমে আসে, তাই সন্ধ্যা অনগত। সন্ধ্যার অন্ধকার ও দিনের আলো মিশে যে আবছা তৈরি করে, তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিশে সন্ধ্যাকে নীল করে। 2 নম্বর যা গিয়ে ওই উঠানেতর দ্বারা কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন? উদ্ধৃতাংশে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। আধুনিক নগর জীবনের ছুটোছুটিতে ক্লান্ত মানুষের প্রতি কবি এই পরামর্শ দিয়েছেন। ভোগবাদী জীবনের টানে গ্রামের মানুষ ধীরে ধীরে শহরমুখী হয়েছে। শহরের জীবন তাদের হয়তো কিছু ভোগের উপকরণ দিতে পেরেছে, কিন্তু যা দিতে পারেনি তা হলো মনের শান্তি ও সৌন্দর্য। গ্রাম জীবনে চিরন্তন সৌন্দর্য আর শান্তি কবির মনে বারবার জাগিয়েছে গ্রামে ফেরার বাসনা। এখানে ফিরতে পারলেই মিলবে এক পরিপূর্ণ আনন্দময় জীবনের আশ্বাস। এখানেই আছে আধুনিক শহরে মানুষের সমস্ত যন্ত্রণার সুনিশ্চিত নিরাময়। 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 4-এর 1-এর প্রশ্ন। কিন্তু বিঘ্নও আছে বহু, এদেশে নারী
কল্যাণের জন্য কাজ করতে গিয়ে মিস নোবেলকে কী কী বিঘ্নের সম্মুখীন হতে হবে বলে স্বামীজির ধারণা। স্বামী বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে যেসব বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখ্য এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব। মানুষের দরিদ্র একটা প্রধান বাধা, জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে। ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এদের সঙ্গে না মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে। এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে। অগত্যার রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের প্রধান চরিত্র বালিকা রাধারানী। সে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কেনার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে মাহেশের রথের মেলায় বনফুলের মালা বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু রথের টান অর্ধেক হওয়ার সাথে সাথে বৃষ্টি নামে এবং লোকের ভিড় কমে যায়। এরপর সন্ধে নামলেও রাধারানীর মালা অবিকৃত অবস্থায় থেকে যায়। রাতের অন্ধকার নামলে নিরাশ হয়ে রাধারানী ভগ্ন হৃদয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে। 5 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। 5 × 1 = 5। 5-এর 1-এর প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশের সাতটি দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি, শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা নেভে না কেন? দুঃখ হয় না বাসি বলতে কী বোঝানো হয়েছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা শেষ হয় না। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড়টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গেই লড়াই করতে হয় তা নয়, তাদের উপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 6-এর রাধারানীর রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে তা হলো, প্রথম হচ্ছে দায়িত্ববোধ। বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন। তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একা সেই মালা রথের মেলা বিক্রি করতে গিয়েছিল। এরপর মাতৃভক্তি। মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধু রাধারানীর দায়িত্ববোধেরই পরিচয় নয়, তার মাতৃভক্তিরও পরিচয়। নেক্সট হচ্ছে নীতিবোধ ও সততা। তার নৈতিকতা বোধের জন্যই রুক্মিণী কুমারের রেখে যাওয়া নোটটিও রাধারানী ভাঙায় না, সৎ বলেই তা ফেরত দেওয়ার কথা ভাবে। বিবেচনাবোধ। অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে রাধারানীর যে সংশয়, তা তার কৃতজ্ঞতা বোধেরই পরিচায়ক। এরপর হচ্ছে দেখো সেবা পরায়ণতা। বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা, এইসব কাজকর্ম থেকে বোঝা যায় ঘরের কাজে এবং সেবা যত্নেও রাধারানী যথেষ্ট দক্ষ ছিল। এভাবেই রাধারানী নিজ চরিত্র গুণে উজ্জ্বল হয়ে উঠেছে। 2 নম্বর, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্ট রচনাংশ থেকে এ কথার সত্যতা বিচার করো। আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি থেকে গৃহীত। নবনব সৃষ্টি গল্পের শেষে সৈয়দ মুজতবা আলী বাঙালির
সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্রের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। বৈষ্ণব পদাবলী কীর্তনে খাঁটি বাঙালিয়ানার পরিচয় ফুটে উঠেছে। মহাভারতে শ্রীকৃষ্ণ পুরাণ ও ভাগবতের শ্রী রাধা যথাক্রমে বাঙালি পুরুষ ও বাঙালি নারী হয়ে উঠেছেন বৈষ্ণব পদকর্তাদের কলমে। আবার আরবি ও ফার্সি ভাষার নানা শব্দও বাঙালি নিঃসন্দেহে গ্রহণ করেছে। বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় মিলেছে রাজনীতি, ধর্ম, সাহিত্যের ক্ষেত্রে। যেখানে সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়ে তা গ্রহণের বিরুদ্ধে বাধা এসেছে, সেখানে সেই বাধার বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ দেখা গেছে। এই বৈশিষ্ট্য কেবল হিন্দুর মধ্যে সীমাবদ্ধ নেই। যারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যেও সমানভাবে বিদ্যমান। এটিও বাঙালি জাতির চরিত্রের আর একটি বৈশিষ্ট্য, তা হলো ধর্ম যেন বাইরের আবরণ, আচ্ছাদনের পরিবর্তন। দেহগত কাঠামোকে যেন পাল্টায় না, তেমনি ধর্ম ও জাতিগত চরিত্রকে পাল্টাতে পারেনি বলেই বাঙালি চরিত্রের বিদ্রোহের বৈশিষ্ট্যটি হিন্দু মুসলমান এই ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও অটুট থেকেছে। 7 নম্বর হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। 5 × 1 = 5। তাদের একের প্রশ্ন, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কার কি প্রোগ্রেস হয়েছিল তা বিবৃত করো। সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাস নামের কাকটির শিক্ষা গ্রহণের বিষয়ে কথা বলা হয়েছে। ভাষা শিক্ষা লাভ, প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত অর্নিথিন যন্ত্রের সাহায্যে প্রথমে করভাসকে ভাষা শিক্ষা দিতে শুরু করেন। প্রথম পর্যায়ে সহজ বাংলা ভাষা এবং পরবর্তী পর্যায়ে ইংরেজি ভাষা শিক্ষা শুরু হয় তার। লেখার দক্ষতা অর্জন, মাত্র 2 সপ্তাহের মধ্যেই করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখতে শুরু করেন। টেবিলের ওপর কাগজ রেখে করভাস তার উপরেও লিখতে শেখে। ইংরেজিতে নিজের নাম CORVUS লিখতে এবং সহজ যোগ বিয়োগ করতে শেখে। ইংল্যান্ডের রাজধানীর নাম প্রফেসরের পদবিও লিখতে শেখে। দেখা যায় সে মাস, বার, তারিখও লিখতে পারছে। কোনো এক শুক্রবারে প্রফেসর সেদিন কি বার জিজ্ঞেস করায় সে পরিষ্কার করে লেখে ফ্রাইডে। বুদ্ধির প্রকাশ, খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। প্রফেসর শঙ্কু একদিন একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো আর একটা পাত্রে খানিকটা পেয়ারার জেলি করভাসের সামনে রেখেছিলেন। সে রুটির টুকরো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে তাতে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। এভাবেই অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাসের জ্ঞান ও বুদ্ধির সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। তাদের 2 নম্বর, করভাস গল্পে জাদুকর চরিত্রটি বর্ণনা করো। সত্যজিৎ রায়ের করভাস গল্পে জাদুকর অর্গাসের চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমরা দেখতে পাই। চেহারার স্বতন্ত্রতা, অর্গাস ছিলেন 6 ফুটেরও বেশি লম্বা। তার টিয়া পাখির মতো নাক, গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, সামনে সিথি করা, পিছনে টান করে আঁচড়ানো, আর চোখে -20 পাওয়ারের চশমা। এই চেহারা আর শীর্ণ ও ফ্যাকাশে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা তিনি দর্শকদের সম্মোহিত করতেন। অতিরিক্ত কৌতূহল, অর্গাসের ম্যাজিকের একটি বিশেষত্ব ছিল যে তিনি তার ম্যাজিকের খেলায় বিভিন্ন পাখিকে ব্যবহার করতেন। করভাসের খবর পেয়ে তিনি সেই রাত্রেই হোটেলে করভাসকে দেখতে চলে আসেন আর তার কৌতূহল মেটাতেন। করভাসের বুদ্ধির নমুনা তিনি তখনই দেখতে চান। লোভ ও অহংকার, করভাসের বুদ্ধির পরিচয় পাওয়ার পর অর্গাস তার নিজের লোভ সংবরণ করতে পারেননি। টাকার বিনিময়ে তিনি প্রফেসরের কাছ থেকে করভাসকে কিনে নিতে চান। তিনি অহংকারের সঙ্গে এও বুঝিয়ে দেন যে তিনি কোটিপতি, তাই তিনি চাইলে করভাসকে যে কোনো মূল্যে কিনে নিতে পারেন। কিন্তু প্রফেসর শঙ্কু সেই প্রস্তাবে রাজি না হলে তিনি চালাকির আশ্রয় নিয়ে করভাসকে চুরি করে নিয়ে যান। নেক্সট দেখো 8 নম্বরে, নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। 8-এর আগে সারাংশ লিখতে হবে। পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সে চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই যে পৃথিবী ছাড়িয়া যাইতেও
কেহ প্রস্তুত নহে। পৃথিবীর মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাহাকে যদি অনাহারে কাল কাটাতে হয়, পৃথিবীর কোনো আরামই তাহার ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যুকে চাহে না। এটার একটা সারাংশ বা সংক্ষেপে এটার আমাকে 2-3 লাইনে আমাদের এটাকে লিখতে হবে। তো আমরা সারাংশটা এভাবে লিখছি: জগতে কেউই পূর্ণ সুখী নয়। দরিদ্র, অভাবের তাড়নায় এবং ধনী ব্যক্তি সর্বদা ধন হারানোর ভয়ে ব্যাকুল থাকেন। তা সত্ত্বেও পরম দুঃখী ও অনাহারী মানুষও ইহ জগতের মায়া কাটিয়ে মৃত্যুকে বরণ করতে চায় না, বরং এই ভুবনেই বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে। এটাই হচ্ছে এর সারাংশ। নেক্সট হচ্ছে 8-2 নম্বর, ভাবার্থ লিখতে হবে। যে নদী হারাইয়া স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে, তৃণগুল্ম লতা তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে। যে জাতি চলে না কভু, তারই পথ পরে মন্ত্রতন্ত্র সংহিতার চরণ না সরে। তো এটার আমাদের একটা কী লিখতে হবে? ভাবার্থ লিখতে হবে। এটা কবিতার লাইন, ঠিক আছে? এই লাইনগুলোর অর্থ কী বা ভাবার্থ কী, অন্তর্নিহিত কী অর্থ, সেটা লিখতে হবে। তো দেখো, গতিশীলতাই হলো জীবনের লক্ষণ, আর স্থবিরতা বা জড়তা ডেকে আনে বিনাশ। কবি এখানে নদী ও মানব সমাজের সমান্তরাল উদাহরণের সাহায্যে এই চিরন্তন সত্যটি প্রকাশ করেছেন। এর বিশ্লেষণটা আমরা লিখছি, দেখো। যে নদী তার প্রবাহমানতা বা স্রোত হারিয়ে ফেলে, শ্যাওলা ও জলজ উদ্ভিদ এসে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, তার গতি চিরতরে রুদ্ধ হয়। একইভাবে যে জাতি নিজের ভেতরের প্রাণশক্তি ও আধুনিক চিন্তাভাবনা হারিয়ে অচল হয়ে পড়ে, তাকেও প্রাচীন, অর্থহীন ও জীর্ণ লোকাচার বা কুসংস্কার শৃঙ্খলিত করে ফেলে। অন্ধভাবে পুরনো তন্ত্র মন্ত্র বা শাস্ত্রের অনুশাসন আঁকড়ে ধরে থাকলে সমাজ স্থবির হয়ে যায়। অথচ যে পথে প্রতিনিয়ত মানুষ চলাচল করে, সেখানে কোনো আগাছা জন্মাতে পারে না। তার প্রতিনিয়ত এগিয়ে চলাই সমাজকে সতেজ ও বন্ধনমুক্ত রাখে। উপসংহার দিয়ে আমরা লিখছি, পরিশেষে বলা যায়, প্রগতির পথে এগিয়ে চলাই হলো জীবনের ধর্ম। কুসংস্কার ও অন্ধ শাস্ত্রানুগত্য ত্যাগ করে গতিশীল না হলে কোনো জাতির পক্ষে মুক্তি বা প্রকৃত বিকাশ লাভ করা সম্ভব নয়। ওকে, দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, সেই সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ের গল্প কবিতাগুলো ভালোভাবে রিডিং পড়বে। ওকে, আর এই প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরেও অ্যাপটিকে তোমরা পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের ভেতরে দেওয়া থাকে এর PDFগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা PDFগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।